আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন দেখছেন সালাম স্টিল স্টেট কার্ড। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, সাথে আছি দীপ্তি চৌধুরী। জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় সময়, মানে একটা আন্দোলন যেটা এই পুরো মাস জুড়ে ছিল এবং বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত আন্দোলন তার সফলতার মুখ দেখবে ততক্ষণ পর্যন্ত জুলাই শেষ হবে না। সেজন্য জুলাই মাস 30 বা 31 দিনে নয়, 36 দিন পর্যন্ত আমরা বলেছি যে 2024 সালে 36 দিনে জুলাই হয়েছে। সো এই জুলাই বিপ্লব বলেন, জুলাই অভ্যুত্থান বলেন, তারপরে যে বাংলাদেশের রাজনীতি সেটা অন্য যে কোনো সময়ের থেকে আলাদা এবং তার এক্সপেকটেশন আলাদা, তার রেজাল্ট আলাদা। সব কিছু মিলিয়ে কারোর জন্য জুলাই হচ্ছে ওই পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। তারপরেও কিন্তু জুলাইকে মুছে দেওয়া সম্ভব না। বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতেও জুলাই এরকমই উজ্জ্বল থাকবে। এই মাসে আমরা কথা বলতে চাই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ রাজপথে নেমেছিলেন, সেই আশা আকাঙ্ক্ষার দিকে আমরা কতটুকু যাচ্ছি, নাকি থেমে আছি, নাকি পেছনের দিকে যাচ্ছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই জুলাই আন্দোলনে ভীষণ সক্রিয়ভাবে যিনি ছিলেন এবং পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হয়েছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাব ডাক্তার মাহমুদা মিতু। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। থ্যাংক ইউ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকের কাছে তো জুলাই এক এক রকম, আসলে যারা হেরে গেছেন তাদের কাছেও জুলাই একটা মাস এবং তাদের কাছে তাদের ন্যারেটিভ আছে, আর যারা লড়ে গেছেন তাদের কাছেও জুলাইয়ের ন্যারেটিভ তাদের মতো করে আছে। আপনার কাছে আসলে জুলাই আন্দোলন কি? যখন আমরা আন্দোলনে ছিলাম তখন এটা কোটা আন্দোলন ছিল, ওরকম কিন্তু অনুভূতি ছিল না। জুলাইকে আমি আসলে মায়ের চোখ থেকে, বোনের চোখ থেকে এবং দেশের সাধারণ মানুষের চোখ থেকে দেখি। মানে তখন তো আমি কোনো রাজনীতির ময়দানে ছিলাম না। শুধু জুলাই না, জুলাইয়ের আগে যে ঘটনাগুলো ঘটেছিল, ধরো এই যে আমরা সেই 12 সালের যখন বিশ্বজিৎ মারা গেল, তারপরে যে শাপলার গণহত্যা হলো, তারপরে যে আমাদের ভাইরা একটু একটু করে যেভাবে গণতান্ত্রিক আন্দোলনগুলো সক্রিয় ছিল এবং আস্তে আস্তে করে একে একে তাদেরকে সরায় দেওয়া হচ্ছিল, যারাই কথা বলছিল সরায় দেওয়া হচ্ছিল। এই কোটা আন্দোলন থেকে এসে মানে আবু সাইদ শহীদ হওয়ার পরে ওই সময়ের যে অনুভূতিটা ছিল ওইটা ছিল একদম তীব্র। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ওর পরে মনে হয়েছে কি যে আসলে আর কিছু, মানে আমাদের আসলে বেঁচে থেকে লাভ কি। এবং একটা ছেলে মারা গিয়েছেন ক্লাস 9-এ। হ্যাঁ, তো ও যখন মারা গেছে তখন আমার মেয়েটাও তো ক্লাস 9-এ। এরপর মনে হয়েছে যে আর কিছু নাই। তখন আমি যখন আন্দোলনে যাই তখন আমার মা বলতেছিল যে তুমি কেন হচ্ছে এগুলোর মধ্যে নিজেকে ইনভলভ করতেছিল। তখন আমি বললাম যে ওই ছেলেটা আমার মেয়ের বয়সী। হ্যাঁ, তো আমার মেয়েটার বুকে গুলি লাগলেও যেরকম লাগতো, আমার তো ওই রকম ফিলই হচ্ছে। ওই রকম অনুভূতি থেকেই কিন্তু আমি আন্দোলনে গিয়েছি। তো জুলাইকে আসলে বর্ণনা দেওয়ার মতো, ওইভাবে মানে বর্ণনা করার মতো মানে ভাষাও আমার নাই। কিন্তু এখন কষ্ট লাগে, এখন আমার সত্যি অনেক কষ্ট লাগে। আমার কাছে মনে হয় যে আকাঙ্ক্ষা নিয়ে আমি এখানে এসেছিলাম, যে মানুষের যে প্রত্যাশা ছিল, এবং আমার পাশেই হচ্ছে জাবিরের মা বসে, জাবিরের মা যখন কথা বলে সেই পর্যায়ের কথা বলতে পারে না, যেই কথা আসলে জনগণ চায় আমরা বলি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা অনেকটাই পিছিয়ে গেছি। জুলাইয়ের কোনো আকাঙ্ক্ষাই আমরা পূরণ করতে পারি নাই। কেন পারি নাই মাহমুদা মিতু? এই প্রশ্ন ধরো তোমাকেও আমি করতে পারি। হ্যাঁ, এই প্রশ্ন সবাই আমাকেই করে, কারণ হচ্ছে আমি রাজনীতিতে আসছি। আমি এই এনসিপি গড়ার প্রথম থেকে আমি এনসিপিকে দেখছি। সবাই বলে যে তোমাদের সাথে আছি, হাঁটো, যাও, সামনে যাও, কিন্তু কেউ সামনে আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে তারা পাওয়ার পলিটিক্সকে ভয় পাইতো। পাশের বাড়ির আরেকজন যে রাজনীতিটা করে, উনি আমার সাথে রাজনীতি করতে আসলে উনি থ্রেট ফিল করছে। হ্যাঁ,
তো এই যে আমাদের পলিটিক্সের সিস্টেম আমরা কিছুই চেঞ্জ করতে পারি না। একটা জায়গায় ধরো শুরুতে অনেক জায়গায় ভুল ছিলাম, ওই যেটা নাহিদ ইসলামও বলে যে অনেক আমরা যে ওই সময় হয়তো আমরা অনেক কিছু করতে পারতাম যেটা করতে পারি নাই, অনেকের হাতে আমরা ছেড়ে দিয়েছি। ওই সময় ধরো বিপ্লবী সরকারও গঠন করি নাই আমরা, আমরা সবার মতামত নিয়ে একটা সরকার গঠন করেছি। সেই সরকারও শেষ পর্যন্ত কিন্তু আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করে যাইতে পারে না। কিন্তু সেই সরকারেও তো মানে আপনাদের অনেকে ছিল বা জুলাইয়ের অনেকে ছিল, আপনাদের বলবো না আমি, জুলাইয়ের সম্মুখ সারির নেতারা ছিল, মানে সরকারে তো এখন আমিও আছি, বিরোধী দলও তো সরকারের অংশ। এক্স্যাক্টলি এই কথা তো আমাকেও তুমি 2 দিন পরে প্রশ্ন করবা যে আপু আপনি তো সরকারে ছিলেন, আপনি কিছু করেন নাই কেন? হ্যাঁ, মানে একদম আন্দোলনের পরে একদম টাটকা আকাঙ্ক্ষা নিয়ে যে সরকারটা হইলো, মানে ওই যে আপনি বললেন না যে আমরা সবাই মিলেই একটা সরকার গঠন করলাম, তো সেই জায়গায় তো ধরেন মানে বিএনপি বা জামাতের ডিরেক্ট রাজনীতি করেন এমন কাউকে দেখি নাই আমরা, কিন্তু এনসিপির এখন রাজনীতি করছেন এমন অনেককে আমরা দেখেছি। সো তারা ওই যে আপনি বললেন যে এখন আফসোস করেন, আফসোসটা কেন আসলে করেন, মানে কোন জায়গায় হাত পা বাঁধা ছিল বলে? আসলে কি একটা সরকার কিন্তু একজন দুইজনকে নিয়ে হয় না, একটা সরকারের পিছনে অনেক কিছু থাকে। হ্যাঁ, এবং তখনও ছিল স্বৈরাচারের প্রতিতংশ সরকারের মধ্যে ছিল, পুলিশ, জনগণ সব মিলিয়ে তো হয়। কাট করা গেল না কেন? তো এই প্রশ্ন ধরো এখনকার সরকারকেও বলা যায়। ধরো 2 দিন আগেই এনসিপির হচ্ছে ককটেল হামলা হলো। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এখনো হচ্ছে সে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না। এখনো জুলাইয়ে যারা আছে, তুমি একটু আগে বলছিলা যে বটবাহিনীর আক্রমণ হচ্ছে, এবং এই বটবাহিনীর কথাগুলো এমন ভয়ঙ্কর ভাবে মনে হয় না যে এরা তোমাকে পেলে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে, এবং এগুলো তো লিখেও ডিরেক্ট যে আসতেছি আমরা, অপেক্ষা কর, রাস্তায় ফলায়া এটা করব। তার মানে হচ্ছে দেখো এই সব কথার মূলে একটা লাইন হয় যে এই সরকার বলো বা যারাই ছিল তারা জুলাইয়ে যারা ছিল তাদেরকে হয়তো একটা আইনগতভাবে একটা সুরক্ষা দিয়ে গেছে, কিন্তু রাজনৈতিকভাবে কোনো ধরনের সুরক্ষা তারা দিয়ে যাইতে পারে না, এবং এখনো যারা আছেন তারাও কোনো রাজনৈতিক সুরক্ষা দিতে ব্যর্থ। সো এনসিপির পদযাত্রায় যে হামলাটা হয়েছে, আপনারা কি আসলে মানে সন্দেহ করেন কাকে আসলে? এখানে তো অনেকগুলো পার্টি থাকতে পারে। আওয়ামী লীগের যারা ছিল তারা হচ্ছে অলরেডি 2 জন ধরা পড়েছে, কিন্তু আমাদের যেটা চিন্তা, তুমি যে বললা যে ওই যে বললাম যে একটা সরকারের পেছনে অনেক কিছু থাকে, এর আগে কিন্তু শুরুতেই ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছিল। তাহলে ইলেকট্রিসিটি অফ করে কারা? এইখানে তো আর রাজনৈতিক দলের কেউ গিয়ে অফ করে নাই, এখানে ওখানে যারা চাকরি করে তারাই ইলেকট্রিসিটি অফ করেছে। এই এত বড় সাহস করা একটা গণতান্ত্রিক সরকার থাকতে এবং জুলাইয়ের পরে সরকার থাকতেও যে নাহিদরা প্রোগ্রাম করছে এবং সেখানে গিয়ে ইলেকট্রিসিটি অফ করে সে ককটেল হামলা করা, এটা আসলে আমাদের সরকারের ব্যর্থতা। যখনই আসলে মানে বাংলাদেশের নাগরিক হিসেবে তারা বলেন যে তারা যখন তাদের মতামতের কথা বলেন, কেন আমাদেরকে এখন বন্ধ করে রাখো, তাহলে কি তোমরাও স্বৈরাচার হচ্ছ না, আমাকে আমার বাক স্বাধীনতা তুমি প্র্যাকটিস করতে দিচ্ছ না, আমার ভালো লাগলে আমি বলবো আওয়ামী লীগ ভালো, জুলাই মিথ্যা, এইসব কিছু আমি বলবো, এবং তাদেরকে কি তুমি বন্ধ করে রাখবা? এটার উত্তর আসলে কি মাহমুদ আমিন? মেহেরাফরোজ শাওন যখন কথাগুলো লিখলো যে আমি পড়ছিলাম যে আসলে এর আইনগত ভিত্তি কি, এদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার মানে একমাত্র উপায়, এদেরকে তুমি তো আইনি প্রোটোকল দিয়ে সে হচ্ছে প্রত্যক্ষ খুনির মদদ হলে তাকে আমরা আইন দিয়ে হচ্ছে তাকে আমরা আটকাতে পারি। হ্যাঁ, তো সেই জায়গায় এটাও হচ্ছে সরকারের খতিয়ে দেখার বিষয় আছে, যেহেতু তারা ওই যে আলো আসবে গ্রুপটা চালিয়েছে এবং সেখানে তারা হচ্ছে এই ধরনের কার্যক্রমের মদত দিয়েছে কিনা সেটা কিন্তু সরকারের খতিয়ে দেখার বিষয় আছে, এবং পাশাপাশি তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে হবে। যেমন পিয়া যে কথাটা বললো, পিয়া জান্নাতুল যে কথাটা বললো, এবং সে তো কোনো সময় এতগুলো মানুষ মারা গেছে, সে তো কোনো সময় কোনো কথার একটু প্রতিবাদ করে নাই, তার এখন খুব প্রতিবাদ করতে ইচ্ছা করছে, অথচ তাকেও আমরা প্রাসঙ্গিক রাখছি। তাদেরকে আমরা বলতেছি না যে তোমাকে ঘৃণা করা আমার দায়িত্ব। এই যে মানুষগুলোকে পিয়া বলো, মারিয়া বলো, শাওন বলো, এদেরকে ঘৃণা করা আমার দায়িত্ব, অথচ তারা প্রোগ্রামে গিয়ে কথা বলছে।
তাহলে এইভাবেই তো তাদেরকে, তুমি জানতে চাইলে না যে এদেরকে আমরা কিভাবে ডিল করব, এদেরকে তো এইভাবেই ডিল করতে হবে। এরা কোনো জায়গায় কথা বলতে গেলেও তাদের সাথে কথা বলা উচিত না আমার মনে হয়। শাওনের 2টা ছেলে আছে, যেই সন্তান হারা মায়ের কষ্ট ফিল করে আমরা নিজেদের অনেক কিছু ত্যাগ করে মাঠে নেমেছিলাম, সেই মায়েরও মানে অনুভূতি নাই, সেও শুধুমাত্র রাজনৈতিক কারণে নিজেকে বিকিয়ে দিচ্ছে, নিজেকে বিক্রি করে ফেলছে। ও শেষকালে কিছু না করতে পেরে এসে বলতেছে যে না আমি এই আমার মনে হচ্ছে যে এটা ভুল হয়েছে। এটা তো কিছু যখন দেখছে যে সবাই তাকে প্রচন্ড রকম ঘৃণা করতেছে, তখন কিছু না বলতে পেরে। আর আওয়ামী লীগের যারা ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সাপোর্ট করে তাদের না অনেক ধরনের নাটকীয়তা থাকে, ওটা একটা নাটকীয়তার অংশ। 11 দলীয় জোট ঐক্যের একটি সেমিনারে জুলাই চেতনা নিয়ে এবং গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা এই শিরোনামের একটি সেমিনারে তিনি বলেছেন, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, নির্বাচন সরকার সবকিছুই জনগণের জন্য, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমরা নির্বাচনের পর আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইনি, নির্বাচন মেনে নিলেও আমরা গণভোটের রায় নিয়ে বিন্দুমাত্র ছাড় দেব না। সো অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে সবারই ছিল, হ্যাঁ, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। সো ষড়যন্ত্র ছিল, বিএনপিরই ছিল। কেন, কিভাবে আসলে শুরুতে কথাটার শুরুতে হয়তো জনগণের কথা ভেবেছে, মেবি হয়তো আমাদের সবার কথা ভেবেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শেষের দিকে মনে হয় আমার একটা পোস্ট ভাইরাল হয়েছিল, তখন আমি একদম ডিরেক্ট ডক্টর ইউনূসকে বলেছিলাম, খুব রাগে ক্ষোভে মানে একটা কথা লিখেই ফেলেছিলাম যে আমার কাছে মনে হয়েছিল তিনি তার মেরুদণ্ডকে সোজা রাখতে পারে নাই, যতখানি সোজা রাখার কথা ছিল। এবং আমি ওই কথাটা একটু ডিফারেন্ট ওয়েতে হয়তো মেরুদণ্ডহীন লিখতে পারতাম, বাট ওইটা লিখি নাই। বাট আমার কাছে ট্রুলি মনে হয়েছে যে যেই সরকার জনগণের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে অনেক কিছু পারত, কারণ উনি একমাত্র সরকার ছিলেন যাকে আওয়ামী লীগ বাদে সাধারণ মানুষ মানে সহ অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করত। এই সরকার যদি চাইতো, বিশেষ করে ডক্টর ইউনূস যদি চাইতো, তাহলে বাংলাদেশে একটা রাষ্ট্রিক পরিবর্তন করে ফেলতে পারত। এক হচ্ছে যে উনি সাহস করে নাই, 2 হচ্ছে যে আস্তে আস্তে উনি রাজনৈতিক বলয়ের মধ্যে ঢুকে গেছে। তিনি যে সেই জায়গায় ঠিক থাকলেন না, তিনি যে আসলে জনগণের শক্তির জায়গাটায় রাখতে পারলেন না, নিজের ভরসার জায়গাটা রাখতে পারলেন না, এবং আপনার কথা মতো যে কোনো একটা রাজনৈতিক দিকে বায়াসড হলো, সেটার দায় কি ডক্টর ইউনূসকে নিতে হবে না? সেটার জন্য কি তাকে অপরাধী বলা যাবে না? আমি ব্যক্তিগতভাবে তাকে কখনোই মানে মনে করি না যে তিনি হচ্ছে মানে এমন একটা জায়গা আছে যে তাকে আমি খুব শ্রদ্ধা করব, অনেক কিছু ইয়ে করব, সেই দায়ে তারা আছে এবং সেই দায়ে নেওয়া উচিত। দলগতভাবে কি মনে করেন? ব্যক্তিগতভাবে তো বললেন, এনসিপি কি মনে করে? এনসিপি কি মনে করে এই কথা কখনো আসলে আমার সাথে মানে এটা কখনোই সাংগঠনিকভাবে আলাপ কখনো হয় না। কিন্তু এটা কি হওয়া উচিত না? একটা গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে আপনারা, এটা তো ব্যক্তি ডক্টর ইউনূস, তাই না? এইখানে গিয়ে উনি তো আমাদের কাছে কোনো কিছু নিয়ে দায়বদ্ধ, হ্যাঁ এনসিপির কাছে কোনো কিছু নিয়ে দায়বদ্ধ না, উনি আসছে জনগণের দিক থেকে, কিন্তু এটা তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমার কাছে মনে হচ্ছে তিনি এনসিপি হওয়ার আগেও কিন্তু উনি বলেছেন যে আমি চাই ওরা রাজনীতিতে আসবে, এবং মানে বোঝাই গেছে যে উনি সবচেয়ে বেশি পেট্রোনাইজ করছেন ইয়াংদেরকে। সেই জায়গা থেকে কি আপনাদের ও জায়গা ছিল না ওনাকে আরো প্রেশারাইজ করার? আমার কাছে মনে হয় যে শেষের দিকে এরকম সিচুয়েশনই হয় নাই আসলে, মানে তাকে প্রেশারাইজ করার মতো কিছু আমাদের হাতে ছিল না আমাদের। আবার যেমন আপনি বললেন না যে উনি তো ক্লিয়ার করে বলতে পারতেন যে হ্যাঁ আমি করতে চাচ্ছি কিন্তু আমাকে করতে দিচ্ছে না। এই একই জিনিস তো নাহিদ ইসলামও পারতো, এই একই জিনিস তো না, নাহিদ ইসলামের জায়গাটা খুবই ছোট ছিল। ট্রুলি নাহিদ ইসলামের জায়গা একটা সরকার, এবং নাহিদ কয়দিন সরকারে ছিল? খুবই অল্প সময় ছিল। আসিফ মাহমুদ সজীবও একদম শেষ পর্যন্ত ছিল। শেষ পর্যন্ত থাকলেও ও কিন্তু অনেক কিছু পরিবর্তন করে আসছে, যেগুলো এখনো, যেমন আমি আমার এলাকায় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত এবং কি বলবো সবচেয়ে গরিব এলাকার মধ্যে একটা, হ্যাঁ। তো ওইখানে ওর হচ্ছে একটা অনেক অ্যাপ্লিকেশন করে আমি একদম পাওয়ার মতো একটা জায়গা, তো রাস্তাঘাটের জন্য একটা বরাদ্দ গেছে, ওই বরাদ্দ কিন্তু এখন পর্যন্ত আর আসে না, ও চলে গেছে, এর বরাদ্দ শেষ। তার মানে এই যে বিসিবির পরিবর্তন করে আসছে, সেই পরিবর্তনগুলো কোথায়?
এইটার উত্তর কি তোমার কাছে আছে যে আসিফ মাহমুদ ভুঁইয়া বিসিবির যে পরিবর্তনগুলো করে আসছে সেখানে তো এখন আবার দলীয়করণ হয়েছে? আমার কাছে তো কিছুরই উত্তর নেই, সেজন্যই আসলে না, আপনাদেরকে আমার তুমি প্রশ্ন তো আছে। জনগণের কাছ থেকে জনগণের জায়গা থেকে প্রশ্ন করো। হ্যাঁ, আমার প্রশ্ন আছে, হ্যাঁ। উত্তর নাই আসলে, বিকজ জনগণ সবসময় ভালনারেবল পজিশনেই থাকে আসলে। So, আমার পরবর্তী প্রশ্নে আসলে আমি যাই, বিকজ এই জায়গায় সঠিক উত্তর মনে হয় আপনিও মানে যেহেতু দলীয়ভাবে দিতে পারবেন না। না, দলীয়ভাবে দিতে পারবো না বলতে কি, এই প্রশ্নের উত্তর মানে কারো কাছেই নাই, করতে পারে নাই, পারা যায় না, এবং এখন কেন পারা যায় না এটার উত্তরও তুমি জানো, কিন্তু চাও যে আমরা বলি। আসলে এই যে সংস্কার হচ্ছে না, গণভোটের রায় হচ্ছে না, কেন হচ্ছে না, কারা করছে না? না, আগেরটাও যেমন জানি না, এখনেরটাও আসলে জানি না, তুমি বিকজ আমাদের তো মনে হয় জানো না গণভোটের রায়ে 70% রায় হওয়ার পরেও এখন সংসদে কারা বলছে যে এই রায় বাস্তবায়ন হবে না? যেমন অন্তর্বর্তীকালীন সরকার যদি আরেকটু সফল হতো তাদের জায়গায়, আপনার কি মনে হয় না যে বর্তমান সিনারিওটা অন্যরকম হতে পারতো? সফল বলতে এটা তো আসলে সফল বলতে একটা রাষ্ট্রিক চেঞ্জের দরকার ছিল, যেমন সংস্কারগুলো করার দরকার ছিল, এবং ওগুলো উনি করে যেতে পারলে, পুলিশ সংস্কার বলো, দুর্নীতি দমন কমিশনের সংস্কার বলো, এগুলো উনি করে তারপর ইলেকশনটা দিতে পারতেন। কিন্তু ওনার উপরেও যেটা আমার মনে হয় চাপ ছিল, যে মনে হয়েছে যে হয়তো ইলেকশন দিবে না, বা যার কারণে তো রিঘড়ি করে একটা ইলেকশন দিয়ে সেও হাফ ছেড়ে বাঁচলো আর কি। এটাই আর কি যে তাহলে বর্তমানে একটু আসি আমি, যে বর্তমানে তো বিরোধী দল মানে হচ্ছে জামাত এবং এনসিপির জোট বড় আকারে। সো যখন জামাত এনসিপি জোট বলা হয়, মানে বলা হয়েছিল যে নাহিদ ইসলাম নিজে বলেছেন যে এটা আসলে নির্বাচন চলাকালীন সময়কার একটা জোট। বর্তমানে আসলে আপনাদের জোটের অবস্থা কি? শুধু নির্বাচনী জোট না, কথাটা ছিল এরকম যে বিচার সংস্কার এবং গণভোটের বাস্তবায়ন, এই যে এইগুলো, তো ওই জায়গাটায় তো আমরা এখনো আছি। বিচার সংস্কার এগুলোর কোনোটাই তো আমরা মানে কোনো সফলতার মুখ দেখি নাই। তো সেই জায়গা থেকে জোট এখনো আছে, এবং আমরা একসাথে চাইবো যে এই কাজগুলো দেশের জন্য, এই যে সংস্কারের কাজগুলো করে অন্তত শেষ করতে। তবে জোট নিয়ে অনেক কথা হয়, মানুষের জোট নিয়ে অনেক কি বলবো, অনেক বেশি আগ্রহ, কিন্তু এই জোট তো আসলে এমন না যে এনসিপি একাই এই যে জামায়াতের সাথে জোট করেছে। একটা ন্যারেটিভ তো খুবই শক্তিশালী ন্যারেটিভ যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম, এটা শুরু থেকে বলে এসেছে, এবং এই আন্দোলনও হচ্ছে আসলে স্বাধীনতা বিরোধীদের দ্বারা পরিচালিত, এবং এনসিপিও তাদের দ্বারা ড্রিভেন। সো সেই জন্য তারপরে যখন আপনারা আবার নির্বাচনে জোট করলেন, ওই মতবাদের উপর আরেকটুখানি জোর দেওয়া হলো। আপনার কি মনে হয় না যে এই জন্যই আসলে এটা আরো বেশি আলোচনার দাবি রাখে, এবং কথা বলাটা অত বেশি অপ্রাসঙ্গিক কিছু না? আমার কাছে মনে হয় এই কথাগুলো অপ্রাসঙ্গিক, এবং আমি বলি, এবং বাংলাদেশ থেকে যারা হচ্ছে চ্যানেল বা যারা এই ন্যারেটিভ উৎপাদন করে, বা যারা এই সোশ্যাল মিডিয়া বলো, তারপর হচ্ছে টকশোগুলো বলো, এই কথাগুলো এখন বাদ দেওয়া উচিত। সংস্কার কিভাবে হবে, স্বাস্থ্য সংস্কার কিভাবে হবে, বাংলাদেশের পলিসিগুলো আরো কত ভালোভাবে কাজ করবে, ওই যে একই কি যেন একটা গল্প আছে না, খাঁচকাটা কুমিরের গল্প, ওই একই কথা। এখন যদি এটা শুনতে খুব খারাপ শোনাবে, ধরো একজন মানুষ অনেক দিন ধরে একটু পেছনে আছে, রাজনৈতিকভাবে পেছনে আছে, বা তিনি যে কোনোভাবে একটু ব্যর্থ আছেন, তো তার জন্য বেস্ট টপিক হচ্ছে জামাতের নিয়ে কথা বলা, এনসিপিকে নিয়ে কথা বলে। এবং কথাগুলো কি, কেউ যদি আজকে কোনো চ্যানেলে এসে বলে যে এনসিপি দুর্নীতিবাজ, তাকে পরের দিন আবার ওই চ্যানেলে ডাকা হবে। এটাই হচ্ছে এই হচ্ছে কাজ, এবং এই জন্যই এই কথাগুলো বেশি বেশি আসছে। কেউ যদি একদিন বলে যে জামাত রাজাকার, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এনসিপি এর সাথে মিলে আছে, তাকে টানা কয়েকদিন সব চ্যানেল কভার দিবে। এটা শক্তিশালী বয়ান। এগুলো কি বলে, বাজারে চলে না, মাঠে চলে না, কিন্তু কেন যেন সব অঙ্গনে চলে। আমার কাছে মনে হয় যে আমাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত, কারা ভালো সরকার গঠন করতে পারবে, কারা বাংলাদেশকে একদম ফুললি চেঞ্জ করতে পারবে, এগুলো নিয়ে কথা বলা উচিত। স্বাস্থ্যের পলিসি কেমন হবে, আমরাই পাবো ইনশাআল্লাহ। আমি মনে করি যে আমরাই এনসিপি জামাত জোট এগেইন নাকি এনসিপি? আমি তো আশা করি এনসিপি একাই পারুক। তো সেটা যে কোনো একটা সাংগঠনিক শক্তিকে আপনারা আস্তে আস্তে বাড়াচ্ছেন। আমাদের এখনো হয়নি, তবে আমরা বাড়াচ্ছেন। ওকে, আপনি তো জাতীয় নারী শক্তি যেটা, সেটা সদস্য সচিব হিসেবে আছেন। নারীদের রাজনীতিতে আনার জন্য আপনাদের আসলে পদক্ষেপগুলো কি? আমরা জুলাইয়ের যারা ছিল ওই সময়ে যেসব মেয়েরা ছিল, তারা মোটামুটি
অনেককে তো তোমাকে ধরো আমি চিনি, আমাকে ধরো চেনে, কিন্তু অনেক মেয়েরাই আছে যাদেরকে চেনে না, কিন্তু তারা কিন্তু জুলাইয়ের একটা ছোট্ট কমেন্টস হলে করেও ওই সময় আমাদেরকে সাপোর্ট দিয়েছে। Of course. তো ওই জায়গা থেকে এই মেয়েগুলোকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। পাশাপাশি যারা রাজনৈতিক সচেতন, রাজনীতিতে আসতে চায় সেটাও চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করার পরে আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে ওই তেজ কবিতার লাইনটা আছে না, যে খাড়া পাহাড়ে ওঠা যে কত কঠিন, তা যে ওঠে সে জানে। হ্যাঁ, সরকার একটা ক্ষমতায়, কোনো সরকারকে এসে বলে যে মেয়েদেরকে যারাই হচ্ছে হ্যারাসমেন্ট করবে বা যারাই কটু কথা বলবে তাদেরকে কিন্তু আমরা শক্ত হাতে দমন করব। কাউকে বলে নিজের দলের যখন সেই মেয়েটা হয়, আবার বিরোধী দলের হলে আবার কিন্তু সে তুমি কোনো সভা attack এর জায়গায় সেমিনারে হয়। শুনবা না, কোনো হ্যাঁ, বক্তব্যে true. ওই বক্তব্যে কখনো শুনবা না। তাইলে মেয়েটা কেন রাজনীতিতে আসবে? এবং রাজনৈতিক দল হিসেবেও আপনি বিরোধী দলের একটা নারীকে অ্যাটাকের বস্তু হিসেবে আপনি করেন, হ্যাঁ। কিন্তু আবার নিজের দলের হলে তাকে আবার নারী হিসেবে মোটামুটি নারী একটা safe হিসেবে জায়গা দিতে তখন চান। সেভে দেয়, এবং হ্যাঁ। আমার কাছে মাঝে মাঝে তো মনে হয় খুশি হয় যে ওকে দমিয়ে রাখা গেছে। সংরক্ষিত নারী আসনে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। থেকে আসলে কতটা প্রভাব রাখা যায় পলিসি মেকিং এর জায়গায় বা সংসদে, সরকারে? দেখো, আমি আমার প্রথম বক্তব্যে এবং বরাবরই আমি চেষ্টা করেছি যে আগে আমার প্ল্যান থাকবে যে আমি কিভাবে নারী কেন্দ্রিক যে সুযোগ সুবিধাগুলো, কারণ আমি মেয়েদেরকে, বাংলাদেশের মেয়েরা ঠিকমতো খায় না। প্রেগনেন্সিতে আমি একটা জরিপ করছিলাম যে এখনও 53% মেয়েরা মন মতো খেতে পারে না, যার যেটা ইচ্ছে করে। তো ওই জায়গা থেকে আমার স্বপ্নটা আগেই এরকম ছিল যে মেয়েদের, আমি প্রথম বক্তব্যটা এবং মেয়েদের শারীরিক এবং ওই যে গর্ভকালীন সময়কে সামনে রেখেই করব। তো সেই জায়গা থেকে আমি কিন্তু খুব ভালো একটা পলিসি দিয়েছি, সরকারকেও দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা আমি যখন ওই চেয়ারে না বসবো তখন এটা বাস্তবায়ন হবে। কিন্তু আমার বলার জায়গাটা আমি বলছি, এবং এটাও ভালো লাগছে যে বিরোধী দলের যেসব নারীরা ছিলেন ওনারা খুবই প্রশংসা করেছেন এবং ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং ওনারা বলেছেন যে যে কোনো বিষয়ে, নারীদের বিষয়ে আমরা সরকারি দল বিরোধী দল একসাথে কিন্তু দাঁড়াতে পারি যদি চাও, এবং প্রত্যেকে গিয়ে অ্যাপ্রিসিয়েট করেছে। তো এই জায়গা থেকে একটা হোপ আছে, কিন্তু মানে হতাশাটা বেশি। তো কি মনে হয় আসলে বিরোধী দলের থেকে দেশের রাজনৈতিক অবস্থায় বা সরকার ঠিকঠাক কাজ করছে কিনা, কেমন ভূমিকা রাখা সম্ভব বর্তমান প্রেক্ষাপটে? না, বর্তমান প্রেক্ষাপটে খুব একটা অনেক বেশি ভূমিকা রাখা সম্ভব এটা আমার মনে হয় না। সেটা যদি আমরা রাজনৈতিক সংস্কারটা ওইভাবে করতে পারতাম, ওই যে আবার জুলাইয়ের ফেলিউরের কথা চলে আসে, সেই জায়গা থেকে হয়তো কিছু সম্ভব ছিল। বাট এই সরকারকে এখন পর্যন্ত আমি সময় দিতে চাই। রাজনৈতিকভাবে কি মনে করেন যে এই সব কিছু যে পেছনে টানার টেন্ডেন্সি থেকে বের হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামগ্রিকভাবে সকল দলের আসলে কি করা উচিত? আওয়ামী লীগ শব্দটা এমন একটা শব্দ যেটা আবার বাংলাদেশের সকল দল মতের মানুষকে এক করে ফেলে। ট্রুলি আমাদের মধ্যে অনেক মতপার্থক্য থাকে, আমাদের মধ্যে অনেক মতভিন্নতা থাকে, অনেক জায়গায় আমরা এক না, কিন্তু এই আওয়ামী লীগের শব্দে কিন্তু আমরা সবাই এক হয়ে যাই। সো তারা ওই পেছনে বসে একটু ওই টুকটাক মিছিল মিটিং, কিন্তু আবার এনসিপির অনেকেই তো বলেন যে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি আমার অনুষ্ঠানেই বলে গেছেন যে বিএনপি নাকি আওয়ামী লীগকে আবার রাজপথে আসার সুযোগ করে দিচ্ছেন। এই বিষয়ে কি আপনিও একমত? এটা আসলে এইভাবে এক লাইনে বলা যায় না, কারণ কি ভোটের সময় সবাই কিন্তু চাইছে এটা যে আওয়ামী লীগের ভোটটা কে নিতে পারে, এই যে একটা লড়াই যে ছিল, সুযোগ করে দেওয়া। আর আওয়ামী লীগ অ্যাজ এ হোল কখনোই, আমার মনে হয় না যে বিএনপি কখনোই একদম আওয়ামী লীগকে দল হিসেবে নিয়ে আসবে, এবং সেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ডিরেক্ট বলেছে। তো ভোটের ক্ষেত্রে অনেক জায়গায় আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা ছিল সেটাকে কিন্তু সবাই টানাটানি করেছে, সেখান থেকে বিএনপি বেশি করেছে, বিএনপি নেয়ার চেষ্টা করেছে, ওই বিএনপি বেশি পেরেছে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে হয়তো তারাও কাউকে জিয়ে রাখছে, কিন্তু তারা ওরকম ভিন্ডিকটিভ হয়ে বাংলাদেশের অনেক বড় কোনো ক্ষতি করতে পারবে এটা আমার মনে হয় না। ওকে, স্বপ্নের বাংলাদেশ কেমন? এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা তো আসলে শেষ হওয়ার নয়, এটা আসলে একটা চিরন্তন আকাঙ্ক্ষা মানুষের, যে স্বাধীনভাবে নিজের বাংলাদেশকে বা নিজের মাতৃভূমিকে সুন্দর করে দেখা।
সো আপনার সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা কিরকম, কেমন বাংলাদেশ দেখতে চান? আমার কাছে স্বপ্নের বাংলাদেশ হচ্ছে একদম প্রান্তিক বাচ্চারা, যখন এই যে ঢাকার বাচ্চারা যেভাবে সুযোগ সুবিধা পায়, একদম প্রান্তিক মায়েরা তার ডেলিভারির সময়টায় ঠিক বাংলাদেশের বড় বড় হসপিটালগুলোতে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় ওই ফ্যাসিলিটিসটা পায়। এবং একটা প্রান্তিক মেয়েকে যখন কেউ তার দিকে কেউ চোখ তুলে তাকায়, সেই চোখ তুলে তাকানোর পরপরই সে কাউকে বলতে পারে এবং সাথে সাথে সেটার অ্যাকশন হয়, এইরকম একটা বাংলাদেশ আমি চাই। এবং এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে যখন কোনো মেয়ে জিন্সের প্যান্ট পরে হেঁটে যাবে তখন তার দিকে কেউ কটু মানে ওই চোখে তাকাবে না যে মেয়েটা জিন্সের প্যান্ট পরছে। যখন কোনো মেয়ে শাড়ি পরে হাঁটবে, যখন কোনো মেয়ে স্লিভলেস পরে হাঁটবে, তার দিকে ওই চোখে তাকাবে যে ওই মেয়েটা কেন স্লিভলেস পরছে। আবার একই সাথে যখন কোনো মেয়ে হিজাব পরে হাঁটবে তখনও তার দিকে কেউ বলবে না যে মেয়েটা কেন হিজাব পরছে। তো স্বপ্নের বাংলাদেশ হবে যে যেই মানুষটা যেইভাবে থাকতে চায় তাকে আমরা সেইভাবে থাকতে দিতে পারবো। এবং সেই থাকাটা অবশ্যই রাষ্ট্রের সাথে এবং রাষ্ট্রের কি বলে যে কোনো অন্যায় করে থাকবে না এরকম না, কিন্তু যে মানুষটা যেইভাবে থাকতে চায়, যেই মা তার সন্তানকে যেভাবে বড় করতে চায় ওই বড় করার ফ্যাসিলিটিসটা আমরা দিতে পারবো। এবং মা নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারবে যে আমার মেয়েটা বাইরে গেছে, আমার মেয়েকে রাষ্ট্রই দেখবে, আমার ছেলে বাইরে গেছে, সে কিভাবে গাড়ি চালাবে, কিভাবে পথ চলবে সেটা রাষ্ট্রই নিশ্চিত করবে। তা আমার কাছে বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ এরকম যে আমি ঘরে বসে নিশ্চিন্তে থাকবো, আমার মেয়ে বাইরে আছে, কোনো চিন্তা নাই, আমার রাষ্ট্র আমার মেয়েকে সুরক্ষা দিবে। এই স্বপ্ন তো নির্বিশেষে সকল মানুষের। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আবারও হাজির হব নতুন কিংবা পুরনো প্রশ্নের নতুন বা পুরনো কোনো উত্তর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।